ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন। এখনও যদি আমার অনন্য ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। তুই এত খারাপ আগে জানতাম না। তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে এত বড় চরিত্রহীন তা আগে জানতাম না। তুই বন্ধু নামে কলঙ্ক। তুই এইরকম জানলে কোনোদিনও তোর সাথে বন্ধুত্ব করতাম না। আসলে এটা তোর দোষ না, এটা তোর বাবা মায়ের দোষ। তোকে সঠিক শিক্ষা দিতে পারে নাই। আচ্ছা, এত ভালো মানুষের ঘরে তোর মতো চরিত্রহীনের জন্ম কিভাবে হলো সেটাই বুঝি না। এখন তো তোর জন্ম নিয়েও আমার সন্দেহ হচ্ছে। আর একটাও বাজে কথা বলবি না। যা বলার আমাকে বল। আমার বাবা মাকে নিয়ে একটা কথাও বলবি না। যা সত্যি তাই বলছি। চোরের আবার বড় গলা। তোর সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর কোনোদিনও আমার সামনে আসবি না। যদি কোনোদিনও তোর এই নোংরা চেহারা আমাকে দেখাইস তাহলে আমি নিজে আত্মহত্যা করব। থাক, আর তোকে আত্মহত্যা করতে হবে না। আর কখনো তোর সামনে আসবো না। এরপর আর চাইলেও আমার মুখ দেখতে পাবি না। আচ্ছা, সত্যি কি আমাকে না দেখে থাকতে পারবি? পারবো না কেন? তুই আমার কে রে? তোর এই নোংরা চেহারা দেখলে আমার বমি পায়। যত তাড়াতাড়ি পারিস তোর এই নোংরা চেহারাটা আমাকে দেখানো বন্ধ করিস। তোর এই পাপ চেহারাটা না দেখলেই বাঁচি। আচ্ছা, সরি রে, এতদিন তোকে ডিস্টার্ব করার জন্য। পারলে আমাকে ক্ষমা করিস আর ভালো থাকিস। তোর এই নোংরা চেহারাটা না দেখালেই ভালো থাকবো। আচ্ছা, তোর কথাই রাখবো। এই বলে সাকিবের বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় হাঁটতেছি আর দু চোখের অশ্রু বিসর্জন দিচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, কোথায় ছিলে এতক্ষণ? আমি চুপ করে আছি। এতক্ষণ কই ছিলি? রাস্তা ছেলেদের মতো এত রাত বাহিরে কি করিস? আমার মান সম্মানে তো 12টা বাজিয়ে দিছিস। তোর বন্ধুরা বুয়েটে চান্স পাইছে আর তুই মেয়েদের সাথে ইফটিজিং করে দিন কাটাচ্ছিস। তোকে ছেলে বলতে আমার লজ্জা করে। আচ্ছা, রাস্তায় এত মানুষ মারা যায়, তোকে কি আল্লাহ তাআলা দেখতে পায় না? আব্বা, তোর ওই মুখে আমার নাম নেবি না। আজ থেকে তোর এই বাড়িতে খাওয়া বন্ধ। কেউ যদি ওকে খাবার দেও তো আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। এই বলে বাবা চলে গেল। আর আম্মা দূরে দাঁড়িয়ে কাঁদছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সিমি আপু রুমে এসে খাবার দিয়ে গেল। দেখলাম ওর চোখেও পানি। খাবার দিয়ে চলে গেল। খাবার আর গলা দিয়ে নামলো না। সকালে যেতে হবে নতুন গন্তব্যে। এতক্ষণ কি হলো কিছুই বুঝলেন না তো? আসুন আপনাদের বুঝিয়ে দেই। তার আগে পরিচয়টা দিয়ে দেই। আমি সালাফি, বাবা মায়ের তৃতীয় ও সবচেয়ে ছোট ছেলে। বাবা মা আর বোনদের চোখের মণি। বড় বোনের নাম তুলি, মেজ বোনের নাম সিমি। বড় বোনের বিয়ের সম্বন্ধ চলতেছে। আমরা চারজন বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে আমরা চারজন, কিন্তু আত্মা একটাই, সাকিব, লিমা, সাব্বির আর আমি। এখন গল্পে আসা যাক। কলেজ জীবন আমাদের ভালোই চলছিল। লিমা আমার অনেক কেয়ার করত। বলতে গেলে ওর সব কথা আমার সাথে বেশি শেয়ার করত। প্রথমে বন্ধুত্ব থাকলেও আস্তে আস্তে আমার জীবনে লিমা অনেকটা জায়গা দখল করে নেয়। কিন্তু জানতাম না এটাই আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আধার ডেকে আনতে চলেছে। একদিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা মেয়ে আনমনে হাঁটছে। পিছনে একটা গাড়ি আসতেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নাই। রিক্সা থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এতে মেয়েটা ছিটকে গিয়ে রাস্তার পাশের পোলের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটার জামার কিছুটা অংশ ছিঁড়ে গেছে আর মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মাথাটা কোলে নিয়ে পাশের মানুষদের সাহায্য চাইলাম, কিন্তু সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। তাই মেয়েটাকে কোলে নিয়ে ছুটতে লাগলাম। পাশ দিয়ে যাচ্ছিল লিমা, সেদিকে আমার কোনো খেয়াল নাই। হাসপাতালে নিয়ে মেয়েটাকে ভর্তি করে মেয়েটার ফোন থেকে ওর বাসায় ফোন দিলাম। মেয়েটার আত্মীয় স্বজন আসলে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতে দেখি আব্বা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখে কিছু না বলে আমার গালে সজোরে 2টা থাপ্পড় মারল। এরপর যা বলল তা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। বাসার গেটে আব্বা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলিস? কলেজে আব্বা। মিথ্যা বলতে তোর লজ্জা করে না?
দিন দুপুর অন্য মেয়ের সাথে ডলাডলি করতে? তোর লজ্জা করে না? একটা বারো আমার কথা ভাবলি না? আমার সম্মানের কথা ভাবলি না? আব্বা, আমি কি করছি? তুই কি করছিস জানিস না, তাই না? কুলাঙ্গার কোথাকার, কি করছিস মনে নাই? দাঁড়া, আমি মনে করে দিচ্ছি। লিমা! আব্বা লিমা বলে ডাক দেওয়ার সাথে সাথে লিমা ঘর থেকে বেরিয়ে আসলো। দেখলাম ওর চোখে পানি। এই কুলাঙ্গারটা কি করেছে ওর মনে নেই, ওকে মনে করে দাও তো। লিমা ওর ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে আমাকে আর ওই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছি। মনে পড়েছে এবার কি অপরাধ করছিস? তোর মতো কুলাঙ্গার মুখটা দেখতেও ঘৃণা লাগছে। আব্বা, আমার কথাটাকে শুনো প্লিজ। কি শুনবো তোর কথা? অপরাধ করেও তুই মুখে মুখে কথা বলছিস? আচ্ছা, তুই কি সত্যি আমার সন্তান? এই কথা শুনে মা কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আমারও চোখের পানি চলে আসছে। আজ আমার জন্য মায়ের সতীত্বের প্রশ্ন উঠেছে, আর একজন নারীর কাছে তার সতীত্বের দাম সবচেয়ে বেশি। আব্বা, আমাকে যা বলার বলো, মাকে কিচ্ছু বলবে না। আমার সাথে রেগে কথা বলছিস? এত বড় সাহস তোর? দাঁড়া, তোর সাহস ছুটাচ্ছি। এই বলে আব্বা একটা লাঠি এনে এলোপাতাড়ি পিটাতে লাগলো। আমি শুধু কাতরাচ্ছি আর বলছি, আব্বা, আমি কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু কে শোনে কার কথা? আব্বা মারতেই আছে। অন্যদিকে সিমি আপু মাকে ধরে কাঁদতেছে আর বলছে, মা, আব্বাকে মারতে মানা করো প্লিজ। এইভাবে মারলে ভাইয়া মরে যাবে। ও মা, তুমি তো মা, প্লিজ তুমি কিছু করো। মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। অন্যদিকে লিমা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে, সাথে বড় আপুও। সিমি আপু কোনো উপায় না পেয়ে আব্বার পা জড়িয়ে ধরে বলছে, আব্বা প্লিজ, ভাইয়াকে ছেড়ে দাও, আর মেরো না। ভাইয়া মরে যাবে আব্বা, তুমি দয়া করো। সিমি আপুর কথাই মনে হয় আব্বার কিছুটা দয়া হয়েছে, তাই আব্বা আমাকে ছেড়ে দিয়ে বললেন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর কলেজ যাওয়া বন্ধ, তোকে আর পড়তে হবে না। কেউ যদি ওকে খাবার দেয় তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই বলে আব্বা চলে গেল। মাও কাঁদতে কাঁদতে চলে গেল, সাথে বড় আপুও। সিমি আপু দৌড়ে এসে আমার মাথা ওর কোলে নিয়ে কাঁদতে লাগলো, আর লিমাকে বলল, একটু সাহায্য করো তো প্লিজ, ভাইয়াকে রুমে নিয়ে যাই। ওকে ছুতেও আমার ঘৃণা হয়, আর সাহায্য তো দূরের কথা। তোমরা না বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি এসব বলছো কেন? বেস্ট ফ্রেন্ড? হাসালেন। ওর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড? ও মরলেও আমার যায় আসে না। চুপ, আর একটাও বাজে কথা বলবে না। আজকের জন্য অনেক পস্তাবে তুমি। এখন আমাদের বাসা থেকে বের হও। যাচ্ছি। আপনাদের বাসায় থাকতে আসি নাই। চরিত্রহীনের বোনের আবার বড় কথা। এই বলে লিমা চলে গেল। সিমি আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল আর ব্যান্ডেজ করে দিল। আমি আপুকে বললাম, সত্যি বলছি আপু, আমি কিছু করি নাই। আমার তোর উপর বিশ্বাস আছে। আচ্ছা দাঁড়া, তোর জন্য খাবার নিয়ে আসি। থাক আপু, খাবো না, একটু আদর করে দাও তো, আজ তোমার আদর খাওয়ার খুব ইচ্ছে করছে। আচ্ছা আয়। আমি আপুর কোলে মাথা রাখলাম, আর আপু আমার মাথায় হাত বোলাতে লাগলো। এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবছি খাবার টেবিলে যাব কি না। একবার ভাবলাম যাব না, আবার ভাবলাম কাল হয়তো আব্বা রাগের মাথায় বলেছে। 7-5 ভেবে চলে গেলাম খাবার টেবিলে। দেখলাম সবাই খাচ্ছে। আমি গিয়ে মাকে বললাম, আজকে আমাকে না ডেকেই খেতে শুরু করছো, খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। এরপর আব্বা যা করলো এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আব্বা আমাকে খাবার টেবিলে দেখে রেগে সব খাবার লণ্ডভণ্ড করে দিল। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলছি। এরপর আমার কাছে এসে, জানোয়ার, তোকে না কাল বলছি এই বাড়িতে তোর খাওয়া বন্ধ, তাহলে তুই এখানে কেন? কথা কি কানে যায় না? আমি বলছি এই বাড়ি খাবার তোর জন্য নিষিদ্ধ, তাহলে এখানে এসেছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, ক্ষুধা লাগছিল তাই আসছি। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে খেতেও দিবি না? আচ্ছা, এখানে আসার কি দরকার ছিল তোর? একদিন না খেলে কি মরে যাইতিস? এত বেহায়া কেন তুই? কাল এত কিছু হওয়ার পরও তোর গলা দিয়ে খাবার নামবে? তুই এত বেহায়া কোথায় থেকে হইলি বুঝলাম না। আমি আপুর কথা যেন বিশ্বাস করতে পারছিলাম না যে আপু আমাকে চোখে হারায় না, সে এই কথাগুলো বলছে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এসব তুই কি বলছিস আপু? ভাই নিজের বাসায় খাবে না তো কোথায় খাবে?
না, ও এই বাসায় খাবে না। যে আমার মান সম্মান দিকে না তাকিয়ে একটা মেয়েকে নিয়ে রাস্তায় রঙ্গ করে বেড়ায়, সে আমার ছেলে না। আব্বা, আমি সত্যি খারাপ কিছু করিনি। আবার মুখে মুখে কথা। আজ তোর এমন হাল করব। এই বলে আব্বা মারতে থাকে। এক সময় আমাকে টেনে হিচড়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় আর বলে, এই রুমে যেন কেউ খাবার না দেয়, না হলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আমি রুমের মেঝেতে বসে কান্না করছি। কতক্ষণ কাঁদছি মনে নাই। পেটের ক্ষুধায় মরে যাচ্ছি। হঠাৎ দেখি সাকিব কল করছে। কল করেই বলল, আজ কলেজে আসিস নাই কেন রে হারামি? দোস্ত প্লিজ কিছু খাবার আমার রুমের জানালা দিয়ে দিবি প্লিজ। আর কিছুক্ষণ এভাবে থাকলে মরে যাব। এভাবে বলছিস কেন? কি হয়েছে বল। প্লিজ দোস্ত দিয়ে যা। এক্ষুনি যাচ্ছি, একটু ওয়েট কর। কিছুক্ষণ পর সাকিব খাবার নিয়ে এসে জানালা দিয়ে দিল। আমি ঠিকমতো হাঁটতে পারছি না। আমার অবস্থা দেখে সাকিব কেটে দিল আর বলল, তোর এই অবস্থা কেন দোস্ত? কি হয়েছে তোর? কে তোর এই অবস্থা করেছে? প্লিজ বল দোস্ত। সব আমার ভালো মানুষের ফল রে। আচ্ছা তুই যা, আব্বা দেখলে খুব রাগ করবে। যা প্লিজ। সাকিবকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম। এইভাবে প্রায় 1 মাস চলল। সাকিব প্রতিদিন খাবার দিয়ে যায়। একদিন হঠাৎ দেখি কে জানি দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে সিবি আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। পিছনে দেখলাম সাকিব আর মা দাঁড়িয়ে আছে। মা কেমন আছো? বেঁচে আছি কিনা দেখতে আসছো তাই না? দেখো মরি নাই, বেঁচে আছি। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। এই দোস্ত তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাব। আমি সাকিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। ও কি সত্যি বলছে? কি ভাবছিস? সত্যি বলছি, তাড়াতাড়ি নে, বাইরে যাব। চেহারা কি করে রাখছিস? সাকিবের কথায় বাহিরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আয়নার সামনে গিয়ে নিজেকে চিনতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। সাকিব পিছন থেকে ঘাড়ে হাত দিয়ে বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুইও কি ওদের মতো মনে করিস আমি চরিত্রহীন? দুনিয়ার সবাই বললেও আমি বিশ্বাস করব না। আমি আমার বন্ধুকে চিনি। তাহলে লিমা চিনল না কেন? ওর কথা বাদ দে, ওর নামও আর বলবি না। আচ্ছা, আমিও তোমাদের সাথে যাব। ঠিক আছে আপু, চলেন। 3 জনে বাহির হলাম। রুমের বাহিরে দেখে আব্বা মাথা নিচু করে বসে আছে। আমাদের আসার শব্দ শুনে আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি দেখার সাহস পেলাম না। বাহিরে চলে আসলাম। বাহিরে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আজ কতদিন পর খোলা আকাশ দেখলাম। বাহিরের মানুষজন কেমন করে যেন দেখছে। চল আগে সেলুনে যাব। 3 জনে সিএনজিতে এসে আগে সেলুনে গেলাম। সিমি আপু আর সাকিব অনেক কথা বলছে আমার মন ভালো করার জন্য। আমি শুধু শুনছি যে সেলুন থেকে 3 জনে একটা পার্কে গেলাম। সেখানে গিয়ে একপাশে 3 জনে বসলাম। সাকিব খাওয়ার জন্য কিছু আনতে গেল। আমি সিমি আপুকে বললাম, আমাকে বাহির করলে কেমনে আপু? সে অনেক কথা, পরে শুনিস। না, এখন শুনবো। আচ্ছা শোন তাহলে। আমি সাকিবকে অনেক অনুরোধ করি আব্বাকে রাজি করানোর জন্য। সাকিব প্রায় প্রতিদিন আব্বার কাছে আসে আর হাত পা ধরে অনুরোধ করে। আব্বা অনেকভাবে অপমান করে, কিন্তু সাকিব হাল ছাড়েনি। অবশেষে আজ পা ধরে অনেক অনুরোধ করে কান্না করে। অবশেষে আব্বা রাজি হয়। এত কিছু হয়ে গেল আর আমি জানতে পারলাম না। কি হয়ে গেল আর কি বুঝতে পারলি না? আমি সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সাকিব আমাকে সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণে 3 জনে গল্প করলাম। তারপর 3 জনে উঠে বাহিরে আসতে যা দেখলাম, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম লিমা একজনের সাথে। পার্কের একপাশে লিমা আর সাব্বির বসে আছে। লিমাকে দেখে ওর সাথে কথা বলার লোভটা সামলাতে পারলাম না। ওদের দিকে যেতে চাইলে সিমি আপু বাধা দিয়ে বলল, তুই ওদের কাছে যাবি না। আমি কোনো বাধা না মেনে ওদের কাছে চলে আসলাম। ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছিস তোরা? সাব্বির তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, আমরা ভালো আছি। তুই কেমন আছিস? এ কি হাল হয়েছে তোর? মাফ করে দিস ভাই। সাব্বির, তুই চরিত্রহীনের কাছে মাফ চাচ্ছিস কেন? আর ওর মতো রাস্তার কুকুরের সাথে কথা বলছিস কেন? তোকে না মানা করছি? লিমা এসব কি বলছিস? ঠিকই বলছি। আর তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আর সাব্বির, তুই থাকলে থাক, আমি গেলাম। এই বলে লিমা কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলো। কেন কাঁদছে বুঝলাম না। সাব্বিরও পিছে পিছে চলে গেল। সিমি আপু আমাকে বলল, বললাম না ওদের কাছে যাস না, কথা শুনিস না কেন? আরে ধুর আপু,
লিমা শয়তানি করলো, ওর সাথে অনেক দিন কথা বলি নাই তো, তাই রাগ করছে হয়তো। চলো বাসায় যাই। তিনজনে বাসায় চলে আসলাম। সাকিব আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। রাতে খাওয়ার কথা বলতে মা আসলো। আয় বাবা, খেতে আয়, তোর সব প্রিয় খাবার রান্না করছে আজকে। আমার ক্ষুধা নাই মা, তোমরা খেয়ে নাও। সে কি কথা, না খেলে অসুস্থ হয়ে পড়বি। এতদিন না খেয়ে যখন মরি নাই, তাহলে আর মরবো না ইনশাল্লাহ। তোমরা খেয়ে নাও। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে চলে গেল। রাতে আর কিছু খেলাম না। পরের দিন সকালে ঘুমের মধ্যে কে যেন ডাকতেছে। চোখ খুলে দেখি সাকিব ডাকতেছে। উঠে বললাম, এই শালা, এত সকালে ডাকছিস কেন? এখনো ঘুমাচ্ছিস শালা? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 25 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যাব। কলেজের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। সাকিব বুঝতে পেরে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আব্বা মানবে না রে। তুই চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নেব, বললাম তো। এরপর রেডি হয়ে রুমের বাহিরে আসলাম। বাসা থেকে বাহির হওয়ার সময় মা বলল, কই যাচ্ছিস বাবা? আয় খেয়ে যা। কলেজে যাচ্ছি, আর আমার খাওয়ার ইচ্ছে নেই। মাথা নিচু করে বললাম। দেখলাম খাওয়ার টেবিলে আব্বা বসে আছে। সিমি আপু বলল, একদম এই কথা বলবি না। তুই কি অন্যের খাচ্ছিস নাকি? তুই তোর খাচ্ছিস, তাই বেশি কথা না বলে খেতে আয়। কিছু না বলে সাকিব সহ কিছু খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। অনেক দিন পর আজ কলেজে গেলাম। সবাই কেমন চোখে যেন দেখছে। দূরে দেখলাম লিমা আর সাব্বির দাঁড়িয়ে আছে। সাকিবকে জোর করে ওদের কাছে নিয়ে গেলাম। ওদের সামনে গিয়ে বললাম, কিরে কেমন আছিস? কখন আসছিস কলেজে? আর দেখেও কথা বলছিস না কেন? আচ্ছা সাব্বির, চল। চলে যাচ্ছিস কেন? কি বলছিস শুনতে পাচ্ছিস না? কোনো রাস্তার কুকুরের সাথে কথা বলার ইচ্ছে আমার নাই। সাব্বির চল। মনটা খারাপ হয়ে গেল। দেখলাম লিমার চেহারা আর আগের মতো নাই, অনেকটা শুকিয়ে গেছে। আমার নীরবতা দেখে সাকিব বলল, চল ক্লাসে যাই। এরপর ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাহিরে এলাম। এসে দেখি লিমা আর সাব্বির কোথায় যেন যাচ্ছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, কোথায় যাচ্ছিস তোরা? সেই কৈফিয়ত কি আমি তোকে দিব? তুই কে আমার যে তোকে বলতে হবে? দিতে হবে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড। হাসালি তুই। তোর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড। আর কোথায় যাচ্ছি জানতে চাইলি না? আমি সাব্বিরকে ভালোবাসি, ওর সাথে পার্কে যাচ্ছি। আমি লিমার হাত ধরে বললাম, লিমা এরকম করিস না প্লিজ, মরে যাব। কুত্তার বাচ্চা, কথা তোর কানে যায় না? এরপর যদি কোনো দিন আমাকে টাচ করার সাহস করিস তো মেরে ফেলবো। এই বলে ওরা চলে গেল। আর আমি শুধু একটা কথাই ভাবছি, এই কি সেই লিমা? এত মানুষের মাঝে ও আমাকে থাপ্পড় মারতে পারলো? ওইখানে দাঁড়িয়ে ওইসব ভাবছি। সাকিব কোথা থেকে যেন এসে বলল, চল বাসায় যাই। ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, চলো। এভাবে দিন চলতে লাগলো। প্রতিদিন বেহায়ের মতো লিমার সামনে যাই একটু কথা বলার জন্য, কিন্তু অপমান ছাড়া কিছু পাই না। একদিন কলেজ থেকে বাসায় ফিরছিলাম। কয়েকজন পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে অনেক টর্চার করে। সাকিব জানতে পেরে দ্রুত উকিল নিয়ে আমার জামিন করায়। পরে জানতে পারি লিমা নাকি আমার বিরুদ্ধে ইফটিজিংয়ের মামলা করছে। পুলিশ এমন টর্চার করে যে দাঁড়াতে পারছিলাম না। সাকিব ধরে ওর বাসায় নিয়ে যায় আর সিমি আপুকে ফোন করে সব জানিয়ে দেয়। এভাবে জীবন চলতে পারে না সালাফি, তুই বুঝছিস না কেন? ওকে খুব ভালোবাসি যে। তুই নিজেকে সংযত রাখ দোস্ত। দেখ, তোকে ঘুরে দাঁড়াতেই হবে, তোকে দেখিয়ে দিতে হবে তুই পারবি। পারবো দোস্ত, সব পারবো। আজকে থেকে আগের সালাফি মরে গেল। এইভাবে দুজনে অনেক কথা বললাম। 3 দিন পর আজ আমি সুস্থ। সাকিব সহ কলেজে গেলাম। লিমা আমাকে দেখে বলল, এখনো বেঁচে আসিস? তোর তো দেখি কই মাছের প্রাণ। এবার আমি তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি যে এত নিচু মানসিকতার তা জানতাম না। ওই যে কষ্ট আমাকে দিয়েছে তার 1000 গুণ কষ্ট ওকে দিব। ও তোকে কোনো কষ্ট দেয়নি, আর একদিন এই কাজের জন্য অনেক পস্তাবি তুই। সাকিব চল তো, ভালো লাগছে না। এইভাবেই নানাভাবে প্রতিদিন লিমা আমাকে অপমান করে, কিন্তু আমি আর কিছু মনে করি না। আর আমি এখন বাসায় থাকি। বলতে বলতে এইচএসসি পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দিলাম, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হইল। সে অনুযায়ী ফলাফলও
আলহামদুলিল্লাহ ভালোই হলো। সবাই চয়েস দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি আর সাকিব লন্ডনের এক মেডিকেলে চয়েস দিলাম। সেখানে আমার সিলেকশন হলো, আর সাকিবের হলো না। ও আমাকে অভিনন্দন জানালো। আমি এই ব্যাপারটা কাউকে জানাতে বাধা করলাম। আমার এতদিন লেখাপড়ার খরচ সাকিব দিয়েছে। অন্যদিকে সাব্বির কেন জানি দুজনকে আসতে বলল। গিয়ে দেখি লিমাও ওর সাথে আছে। ওদের তিনজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়েছে। আমার হয়নি শুনে লিমা বলল, ঢাকা বিশ্ববিদ্যালয় কি যেমন তেমন রাস্তার কুকুরের জন্য নাকি যে সবার চান্স হবে? আমি শুনে হাসলাম, সাথে সাকিবও হাসলো। তারপর আমি বললাম, আচ্ছা, আমার পক্ষ থেকে আজ তোদের জন্য ট্রিট। আমার কথাই লিমা যেন কেমন করে তাকালো। মনে হয় ভাবলো আমি দুঃখে পাগল হয়ে গেছি। একটু পর ওদের কাছে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন খারাপ করে বাসায় আসলাম। এসে দেখি আব্বা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমাকে দেখে কাছে আসলেন। এসেই ঠাস ঠাস করে চর মেরে বলতে লাগলেন, সারাদিন কই ছিলি? আমি কোনো কথা বলছি না। তখন বড় আপু বলল, নিশ্চয়ই কোনো মেয়েকে ইফটিজিং করতে গেছিল, যার যে স্বভাব। আপু, তুই চুপ করবি? চুপ করবো কেন? সত্যি বলে গায়ে লাগে, তাই না? ওর কলেজের অনেক খারাপ ছেলে মেয়েরা বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে, ও পায় নাই কেন? সারাদিন মেয়ের পিছনে ঘুরে বেড়ায়, আর সে নাকি হবে ডাক্তার। ওকে জন্ম দেওয়াই ভুল হয়েছে। আমি বুঝি না ওর মতো কুলাঙ্গার আমাদের পরিবারে কিভাবে জন্ম নিল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তোর মতো কুলাঙ্গারের চেয়ে আমি যদি নিঃসন্তান হতাম তবু ভালো হতো। তোর মতো চরিত্রহীনকে এত টাকা দিয়ে খাইয়ে পরিয়ে আমি অনেক ভুল করেছি। তার চেয়ে যদি একটা রাস্তার কুকুরকে খাওয়াতাম তবু ভালো হতো। আমার মান সম্মান নষ্ট করতে হতো না। তোর পিছনে টাকা নষ্ট না করে সেই টাকা যদি ব্যাংকে টাকা রাখতাম তবে আমার মেয়েটার বিয়ে দিতে এত কষ্ট হতো না। তুমি আমার কাছে সেই টাকা এখন চাচ্ছ? আব্বা আমার কাছে তেড়ে এসে বললেন, হ্যাঁ চাইছি। দিতে পারবি? দে, টাকা ফেরত দে। কি বলছো আব্বা? ও তোমার ছেলে, আর ওকে ভরণ পোষণ করানো তোমার কর্তব্য। আপু তুই কথা বলিস না। আচ্ছা, বেঁচে থাকলে আপনার টাকা ফেরত দিব ইনশাল্লাহ। এই বলে রুমের দিকে যাচ্ছিলাম, তখনই আব্বা বলে উঠলেন, ওই দিকে কই যাচ্ছিস? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি। আব্বা, কথা ভুলে যাওয়ার রোগ তোমার কবে হলো? কি বলতে চাচ্ছিস? এসব কথা কি সবার সামনে বলবো? সইতে পারবে? আব্বা আর কোনো কথাই বলল না, চুপসে গেল। কি বলতে চাচ্ছিস আপু? হ্যাঁ, আজ সব কথা বলবো। তোর এই বাড়িতে থাকা খাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা নিচ্ছে আব্বা। এরপরেও কিভাবে বাসা থেকে বাইর হতে বলো আব্বা? মা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে চলে এলাম। কিছু ভালো লাগছিল না, না খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সাকিব এসে নিয়ে গেল। ওর সাথে কোনো কথাই বলি নাই, কিছু খাইও নাই। সাকিব একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, তবুও ওর সাথে কোনো কথা বললাম না। খাবার অর্ডার করলো, আমি কিছু খাচ্ছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি আর ও এদিক ওদিক তাকাচ্ছে। অনেক সময় ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ খাবার ছেড়ে উঠে গিয়ে বিল দিয়ে আমার কাছে এসে হাত ধরে বাইকে করে একটা পার্কে নিয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? এরকম কেন করলি? কি করছি? কিছু করিস নাই। সরি, তোর কষ্টের দিনে আমি কিভাবে চুপ থাকি বল? তাই বলে আমাকে জানাবি না? তোর বাবার কথা তোকে কিভাবে বলি বল? তোর বাবার এই সব কথা তোকে বললে তোর কি মন ভালো থাকতো? তোর খারাপ লাগতো না? আর বড় কথা হচ্ছে, তোর বাবার প্রতি কি তোর সেই আগের সম্মানটা থাকতো বল? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সত্যি তো, ও সব ঠিক বলছে। আমি তো এইসব কথা মেনে নিতে পারতাম না। হঠাৎ সাকিব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে দোস্ত। তোকে না বলে এইসব আমার করা একদমই ঠিক হয়নি। তোর কষ্ট আমার একদম সহ্য হয় না রে। তোকে যে আমার ভাই মনে করি, আমাকে মাফ করে দে। তোর এইভাবে চুপ থাকা একদম সহ্য হচ্ছে না। পারলে মার, তবুও এরকম করিস না তুই। আমাকে বাসায় নামিয়ে দে, ভালো লাগছে না। না, আগে কিছু খেতে হবে, কাল থেকে কিচ্ছু খাস নাই। আচ্ছা চল। এরপর দুজনেই একটু করে খেলাম। সাকিব বাসায় নামিয়ে দিতে আসছে। সাকিবকে দেখে আব্বা বললেন, সাকিব, নাস্তা করে যাও। আমার খাবারের কথা আপনার ভাবতে হবে না, আমার বন্ধুকে খাওয়ালেই হবে। এই বলে সাকিব চলে গেল। আমিও রুমে গেলাম। রাতে খাওয়ার জন্য মা ডাকতে এসে বলল, বাবু খেতে আয়। খাবো না মা। কেন খাবি না? প্লিজ আয় বাবু। খাবো না মা,
আর আমাকে খাওয়ার জন্য কেন ডাকছো বুঝছি না। আমি তো রাস্তার কুকুরের চেয়েও খারাপ। ও এবার বুঝছি। টাকার কথা ভাবছো তো? সেটা সাকিবকে বলে দিয়েছি, ও সময় মতো টাকা দিয়ে দিবে। আর কয়েকটা দিন সহ্য করো। আর মরে গেলেও মুখ দেখাবো না। মা ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। মা চলে যাওয়ার পর অনেকক্ষণ কাঁদলাম। কিছু সময় পর সিমি আপু আসলো। এসে দেখলো আমি কাঁদছি। আমার কাছে এসে বসে ঘাড়ে হাত রাখলো। আপুকে দেখে ওর কোলে মাথা রেখে বললাম, আচ্ছা আপু, আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে আনছিল? আমি মরলেই কি সবাই শান্তি পাবে? একটা চর লাগাবো কুত্তা? আর একটা বাজে কথা বললে আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। এসব হয়েছে লিমার জন্য, ওকে তো আমি কোনোদিনও মাফ করবো না। থাক না আপু, ওর কথা বাদ দে। আপুর চোখেও পানি। দুই ভাই বোন অনেক সময় ধরে কাঁদলাম। এরপর আপু বলল, দেখ তোর জন্য কি আনছি, বিরিয়ানি, তোর ফেভারিট খাবার। খাবো না আপু। চিন্তা করিস না, এটা বাড়ির না, আমি কিনে আনছি। এরপর জোর করে আপু খাওয়াতে লাগলো। আমিও আপুকে খাইয়ে দিলাম। দরজার কাছে দেখি আব্বা আমাদের দেখছে আর চোখের পানি ফেলছে। আসলে কি তোর কোথাও চান্স হয়নি? আমি কোনো কথা বলছি না। আচ্ছা, এখন হয়নি, ইনশাআল্লাহ একদিন হবে, তুই ট্রাই কর। এই বলে আপু চলে গেল। এভাবে ভালোই দিন চলছে। কিছুদিন পর লিমা সবাইকে ডাকলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও সাকিবের সাথে যেতে হলো। সেখানে গিয়ে দেখি লিমা আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। ওর দিকে আর তেমন তাকালাম না। লিমা সবার উদ্দেশ্যে যা বলল তার নিজেরই বিশ্বাস করতে খুব কষ্ট হলো। আব্বা এতটা কাজ করলো, অথচ আমি কিছুই জানি না। খুব কান্না পাচ্ছিল। শোন, সবাই এখানে একজন বাদে সবার দাওয়াত। কিসের দাওয়াত? বড় আপুর বিয়ে। নিজে আমাকে ফোন করে সবাইকে বলতে বলেছে। কোন বড় আপু আর কার বড় আপু? লিমা আমার কথা শুনে হাসতে লাগলো। কেন হাসতেছে কিছুই বুঝছি না। আমি মাথা নিচু করে ফেললাম। সাকিব জিজ্ঞেস করলো, হাসতেছিস কেন? আর কোন বড় আপুর বিয়ে? তুলি আপুর বিয়ে সামনে শুক্রবার। লিমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার নিজের বোনের বিয়ে, অথচ আমি জানি না। আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেউ। দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। খুব ভালো হয়েছে, তাই না? কোনো শুভ অনুষ্ঠানে চরিত্রহীনের থাকার কোনো অধিকার নেই। তুই চুপ করবি? ও যাই হোক, ও তো নিজের ভাই, তাই না? নিজের ভাই তো কি হয়েছে? চরিত্রহীন কি কুকুরের পেটে জন্মায়? আমি তো বলি আঙ্কেল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর সাকিব, তোকে না বললাম কোনো চরিত্রহীনকে নিয়ে আসবি না? কোনো রাস্তার কুকুরের মুখ দেখার কোনো ইচ্ছা নাই আমার। এরপর থেকে একা আসবি। আর বৃহস্পতিবার আপু যাইতে বলছে, একজন বাদে। সাকিব কিছু বলতে চাইলো, কিন্তু আমি ওকে আটকিয়ে বললাম, আমাকে একটু বাসায় এগিয়ে দিয়ে আসবি? খুব খারাপ লাগছে। কি হয়েছে তোর? আচ্ছা, কেমন লাগছে আমাকে বল। লিমা যেন কেমন করে তাকালো। সাব্বির আমাকে ধরতে আসলে সাকিব বাধা দিয়ে বলল, আমার বন্ধুকে আমি একাই সামলাতে পারবো, কাউকে লাগবে না। এরপর সাকিব আমাকে ধরে বাইকে উঠিয়ে চলে যেতে লাগলো। তারপর সাব্বির লিমাকে বলল, তোর কি মনে হচ্ছে না একটু বেশি করে ফেলছিস? আচ্ছা, তুই তো এরকম ছিলিস না। আজ তোর জন্য বন্ধুরা আমাকে ভুল বুঝলো। তুই যা করিস এর জন্য একদিন খুব পস্তাতে হবে, দেখিস। এই বলে সাব্বির চোখের কয়েক ফোঁটা পানি ফেলে চলে গেল। লিমা যেন বাকশক্তিহীন হয়ে গেছে। ও কিছুই বলছে না। বাইক থেকে নেমে সাকিব আমাকে ধরে ডুবে নিয়ে গেল। সিমি আপু আমাকে দেখে দৌড়ে কাছে এসে আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে তোর ভাইয়া? তেমন কিছু না। আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। আমার জন্য আমার বন্ধুই যথেষ্ট। সিমি আপু অশ্রুসিক্ত নয়নে আমার দিকে চেয়ে রইল। সাকিব আমাকে রুমে নিয়ে আসার পর ওকে বললাম, পাসপোর্ট আর ভিসার কি খবর? সব রেডি। কালকে নিয়ে আসবি। আর সাব্বিরকেও নিয়ে আসিস। একটা বিষয়ে কথা বলার আছে। আচ্ছা। সাকিব চলে গেল। কিছুক্ষণ পর আব্বা আমার রুমে এসে আমার পাশে বসলো। আব্বাকে দেখে আমি একটু উঠে বসলাম। আব্বা আমাকে দেখে বলল, কেমন আছিস? মরি নাই, বেঁচে আছি। এত খবর নিতে হবে না। যা বলতে আসছেন বলতে পারেন। শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। যা শুনছি সব সত্য। আগামী শুক্রবার, তাই অনুরোধ করছি, তোর এই মুখ বিয়ে বাড়িতে কাউকে না দেখালে খুশি হব। আমি চাই না কোনো চরিত্রহীনের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যায়। তুই চাইলে তোর পা ধরছি, তবু ওই দিন বাইরে আসিস না দয়া করে। আমি হাসতে হাসতে বললাম, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমার পা ধরতে হবে না। আমি কথা দিচ্ছি কাউকে মুখ দেখাবো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।
আব্বা চলে গেল। কিছু সময় পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফ্লাইট আগামীকাল বৃহস্পতিবার 8টা 15 মিনিটে। ওকে। কল কেটে দিয়ে দেখি বড় আপু দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলো, কিসের ফ্লাইট? কিছু না, কি বলতে আসছেন সেটা বলেন। এভাবে বলছিস কেন? একটু ভালো করে কথা বল না প্লিজ। জানিস আগামী শুক্রবার আমার বিয়ে। জানতাম না, আমার বন্ধুদের কাছে শুনলাম আর কেউ একজন নাকি বলেছে চরিত্রহীন ছাড়া যেন সবাই থাকে। আর আপনার বাবা একটু আগেই বলে গেল যেন এই নোংরা মুখ কাউকে না দেখাই। এই কথাটাই আপনিও বলতে এসেছেন তো? বলতে হবে না, আমি আমার মুখ কাউকে দেখাবো না ইনশাল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনার জন্য অনেক শুভকামনা রইল। এখন আপনি আসতে পারেন। আপু চলে গেল। কিছুক্ষণ পর সিমি আপু আর মা আসলো। ওদের দেখেই মাথাটা গরম হয়ে গেল। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? আমি কি এমন পাপ করছি যে সবাই আমাকে এত অপমান আর অবহেলা করছিস? আমি কি মানুষ না? আমার কি দুঃখ কষ্ট নাই? এর চেয়ে একেবারে মেরে ফেল আমাকে। আমার কথা শুনে সিমি আপু দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কাছে কেন আসছিস? আমি তো তোদের কেউ না। এইভাবে বলিস না। জানি তুই রেগে আছিস। সত্যি বলছি আমি জানতাম না। আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করলাম, এখন তোরা যা। কোথায় যাব? এই দেখ, তোদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নে ছটপট। ইচ্ছে না থাকা সত্ত্বেও মা খাওয়াই দিল। খাওয়া দাওয়া শেষে ওরা চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিনটি বুধবার। সকালে সাকিব আর সাব্বির আসলো। সাকিব আমাকে পাসপোর্ট আর ভিসার কাগজগুলো এগিয়ে দিয়ে বলল, এই নে তোর জিনিস। কি এসব? কিছু না। আচ্ছা কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো। সাব্বির, তোর রিলেশন কেমন চলছে? কিসের রিলেশন? আমি হাসতে হাসতে বললাম, নে, আমার কাছ থেকে কিছু লুকাতে হবে না। আচ্ছা শোন, কাল তো লিমার জন্মদিন। আজ রাত 12টায় ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছি। সাব্বির, তোর কোনো আপত্তি আছে? আপত্তি কেন থাকবে বল? আর আমাকে জিজ্ঞেস করছিস? কিছু না, সে কথাই রইল। সাকিবের বাসায় আয়োজন কর তোরা। আর সাকিব, তুই আজ আমার সাথে থাকলে কি তোর কোনো সমস্যা হবে? এভাবে বলছিস কেন? সারাদিন আজ তোর সাথেই থাকবো। আমি থাকলে কি খুব সমস্যা হবে? মাথা নিচু করে বলল, আরে তেমন কিছু না। তুই তো খুব ব্যস্ত মানুষ। লিমাকে সময় দিতে হবে তোকে। আরও কত কাজ। কিন্তু থাকতে চাইলে থাকতে পারিস। সাব্বিরও থেকে গেল। সিমি আপু আমাদের কাছে আসলো কফি নিয়ে। সিমি আপুর চোখের চাহনি আজ কেমন যেন লাগছে। কেমন করে যেন সাকিবের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। একটু পর সিমি আপুকে অন্য রুমে ডেকে নিয়ে গেলাম। গিয়ে বললাম, আপু, আমি যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবি। আমি বুঝেছি তুই কি বলতে চাইছিস। সাকিবকে ভালোবাসিস আপু? আপু কোনো কথা বলছে না। বুঝলাম পজিটিভ। ও যে তোর চেয়ে ছোট, মেনে নিতে পারবি? বাহ। তাতে কি? ছোটদের কি ভালোবাসা যাবে না? আর যাকে ভালোবাসা যায় তাকে যে কোনো পরিস্থিতিতে মেনে নেওয়া যায়। বাহ বাহ। সিমি আপু লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আমি আবার ওদের কাছে গেলাম। তিনজনে সারাদিন অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম। এরপর একটা নদীর পাড়ে গেলাম। ওদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি যদি কোনো দিন না থাকি তাহলে কি মিস করবি আমাকে? এইভাবে বলছিস কেন? এদের ছেড়ে কই যাবি? আরে সিরিয়াস হচ্ছিস কেন? তোর তো লিমা আছে। আমি যদি কোনো দিন না থাকি তাহলে আমার জন্য দোয়া করিস আর লিমাকে সামলে রাখিস। সাব্বির কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই ওর ফোন বাজতে লাগলো। ফোন রিসিভ করে কথা বলছিল। সাব্বিরকে বললাম ওর ফোনটা আমাকে একটু দিতে। এরপর লিমাকে বললাম, কেমন আছিস? কেমন আছিস? তোকে কেন বলতে যাব? তুই কে আমার? যে জন্য ফোন নিছিস সেটা বল। তোর নোংরা মুখের কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। শোন না, আজকে একটু সাকিবের বাসায় আসবি? প্লিজ, না করিস না। মনে কর জীবনের শেষবারের মতো তোর কাছে চাইছি, প্লিজ প্লিজ। লিমা আমার কথা শুনে না করতে পারলো না। আচ্ছা আসবো, কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? আজকের পর থেকে আর তুই বলে ডাকবি না। তোর মুখে তুই ডাক শুনতে আমার ঘৃণা লাগে। আচ্ছা তাই হবে। এরপর সাব্বিরকে ফোন দিয়ে দিলাম। এরপর তিনজনে মিলে ঘর সাজানোর জন্য কিছু ফুল আর বেলুন কিনলাম। ওই সব সাব্বিরের কাছে দিয়ে ওকে সাকিবের বাসায় পাঠিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আমরা কেক আনতে যাচ্ছিলাম। কে যেন পিছনে ভাইয়া ভাইয়া বলে ডাকছে। পিছনে তাকাতে একটা মেয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া?
আলহামদুলিল্লাহ, কে আপনি? চিনলাম না। আরে আমার কথা মনে নাই? ওই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিলাম, আপনি আমাকে হাসপাতালে নিয়ে গেছিলেন, এরপর তো আপনার কোনো খবর নাই। ও, চিনতে পারছি। তো কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি কিন্তু আপনার ছোট, আর আমার একটা নাম আছে জান্নাত। আমাকে তুমি করে ডাকলে খুশি হব। একটা ছেলে এসে জান্নাতের পাশে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইনি কে? আমার ভাইয়া। কাল আমার ভাইয়া গায়ে হলুদ, তাই কিছু কেনাকাটা করার জন্য আসছি। ও আচ্ছা, কংগ্রেস ভাইয়া। ধন্যবাদ। এরপর চারজনে কথা বলছিলাম। লিমা ওই দিক দিয়ে যাচ্ছিল, আমাদের দেখে রাগ করে চলে গেল রিকশায় করে। কিছুক্ষণ পর আমরা কেক নিয়ে সাকিবের বাসায় গেলাম। রাত 11:45। লিমা দরজায় বেল বাজালো। আমি দরজা খুলে দেখি ও পেস্ট কালারের একটা হিজাব পরে এসেছে। ওর চোখ দুটো দেখেই আবার মায়ায় পড়ে গেলাম। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। ওই এইভাবে তাকিয়ে থাকার কি আছে? একটু পিছনে ঘোর প্লিজ। আমার কথা শুনে পিছনে ঘুরল। এরপর ওর চোখ লাল ফিতা দিয়ে বাঁধতে গেলে পিছনে ঘুরে ঠাস ঠাস করে চর মারতে লাগলো। এরপর যা হয়েছে আপনাদের তো জানা, সূচনা পর্বে দেওয়া আছে। এরপর আমি চলে আসার পর সাকিব বলল, আজকের কাজটা তুই একদম ঠিক করিস নাই। তোকে আমার ফ্রেন্ড ভাবতেও এখন লজ্জা লাগছে আমার। জানিস আজ সালাফি কত খুশি ছিল। আজ তো জন্মদিন আমাদের কারোর মনে ছিল না, শুধু ওর মনে ছিল। কি, আজ আমার জন্মদিন? আমার তো মনেই ছিল না। আজ আমি তোকে বলছি তুই ফ্রেন্ড হওয়ার যোগ্য না। তুই আমাকেও ওর থেকে দূরে রাখেছিস। জানিস ওর জন্য কত কষ্ট হয়েছে, কিন্তু কিছু বলতে পারি নাই। ওই চরিত্রহীনটার হয়ে তুইও আমায় কথা শোনাচ্ছিস? আর একবার এই কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কিন্তু তুই যে অপবাদ ওকে দিয়েছিস সেটা যদি মিথ্যে হয় আর কোনোদিনও জানতে পারি, তাহলে মনে রাখিস না তোকে ছাড় দেব। তোরা যে কষ্টটা সালাফিকে দিছিস কোনোদিন তোদের আমি মাফ করব না। এখন তোরা যা এখান থেকে। সাকিবের কথা শুনে ওরা চলে গেল। আজ বৃহস্পতিবার সকালে সাকিব আসছে। কিছুক্ষণ পর লিমা আর সাব্বিরও বাইকে আসলো, ম্যাচিং ড্রেস পরে। দুপুরে সিমি আসলো। সাকিব, তোকে কিছু বলার আছে। বল। আমার একটা কথা রাখবি? এভাবে বলছিস কেন? তুই বললে তো নিজের জীবনটাও দিতে পারি। সিমি আপুর হাতটা সাকিবের হাতে দিয়ে বললাম, জীবন দিতে হবে না, আমার জীবনটাকে আগলে রাখলেই হবে। সাকিব লজ্জায় মাথা নিচু করে ফেললো, আর সিমি আপু আমার বুকে মুখ লুকালো। এত লজ্জা পেতে হবে না। সাকিব, আমার বোনটাকে আগলে রাখিস, আর আমি না থাকলে ওর চোখে পানি আসতে দিস না প্লিজ। কই যাবি তুই? কোথাও যেতে দিব না, তুই আমার কাছে থাকবি। আচ্ছা ঠিক আছে, মাকে একটু ডাক দে তো। সিমি মাকে ডেকে দিল। আমি সিমিকে বললাম সাকিব আর সাব্বিরকে বাহিরে নিয়ে নাস্তা দিতে। ওরা বাহিরে গেল। মা একটু আমার পাশে বসবে? মা আমার পাশে বসলো। মাকে বললাম আমার জন্য একটু ভাত নিয়ে আসবে, শেষবারের মতো তোমার হাতে খাবো। মা চোখের পানি আঁচলে মুছে চলে গেল। কিছুক্ষণ পর ভাত নিয়ে আসলো, আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষে, মা আমাকে মাফ করে দিও, আমার জন্য তোমাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে। আচ্ছা মা, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই। এরপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। বিকালে কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। দেখলাম মায়ের কোলে এখনো শুয়ে আছি। একজনকে নিয়ে পড়ে থাকলে হবে? আজ আমার যে গায়ে হলুদ সেদিকে কারোর নজর আছে? আচ্ছা, তুমি কি সত্যি আমার মা? মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। আমার জন্য মাকে কত কথা শুনতে হচ্ছে। মা চলে গেল। আপু বলল, রুমেই থাকিস, অনেক মেহমান আসছে, আমি কোনো অশান্তি চাই না। বলেই বড় আপুও চলে গেল। সব কিছু রেডি করে নিলাম। সাকিবকে ডেকে ওর কাছ থেকে কিছু টাকা নিলাম, আর আমার কাছে কিছু ছিল। আমি একটা ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে 7টার দিক রুম থেকে বেরিয়ে আসলাম। পড়ে গেলাম আরেক বিপদে। আপুকে হলুদ দিতে নাকি বরপক্ষ এসেছে। মাথা নিচু করে চলে আসছিলাম, কার সাথে যেন ধাক্কা খেলাম। মাথা উঠিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনি এখানে? আপনার কোথাও লাগেনি তো? আপনি এখানে কেন? নিশ্চয়ই তুলি আপুর। আপনি? লিমা জান্নাতকে আর একটা কথাও বলতে না দিয়ে ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, ওই মেয়ে, তুই এইখানে কেন? লজ্জা কর না? লজ্জাহীনের মতো একটা ছেলেকে ফলো করতে করতে বাসায় চলে আসছিস।
আর এই বাড়িটা কি পতিতালয় নাকি যে যে যখন পারছে এই বাসায় আসছে? লিমা, তুই যা বলবি আমাকে বল, ওকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। ও আমাদের বাড়ির মেহমান। বড় আপু বিয়ের স্টেজ থেকে নেমে এসে ঠাস ঠাস করে চর মারতে মারতে বলতে লাগলো, জানোয়ার কুত্তা, তোকে বলি নাই তোর এই পাপি মুখ আজকে কাউকে দেখাবি না? তবুও কেন বাইরে আসলি? আর কাকে বাসায় নিয়ে আসছিস? তোর সাহস কি করে অন্য রাস্তার মেয়েকে বাসায় নিয়ে আসার? তুই এখন বাসা থেকে বের হবি। আপা, ওকে বাসা থেকে বের করে দিবা নাকি আমি কিছু করব? এরপর আব্বা আমাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিতে লাগলো। ঘটনাস্থলে সাকিব, সাব্বির আর সিমিয়াপু নাই, তাই অনায়াসে আব্বা আমাকে বাসা থেকে বাহির করে দিল। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি জীবনটা কতই না কষ্টের। অন্যদিকে রনি ভাই, তুলিয়াপুর হবু বর, বাসায় প্রবেশ করতে করতে শুনতে পেল বড় আপু বলছে, এই রাস্তার মেয়ে তুমি যাবে নাকি তোমাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? কে রাস্তার মেয়ে আর কাকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবি? রনি ভাইয়াকে দেখে বড় আপু আরও কড়া গলায় বলল, এই মেয়েটাকে বলেছি। ওই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছু নেই? জান্নাত দৌড়ে গিয়ে রনি ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রনি ভাইয়া চিৎকার করে বলতে লাগলো, কে রাস্তার মেয়ে? ও আমার নিজের বোন, আর তোমরা ওকে রাস্তার মেয়ে বলছো? হাউ ডেয়ার ইউ! সবাই চুপ। রনি ভাইয়ের চিৎকার শুনে সাকিব, সাব্বির, সিমিয়াপু সবাই চলে এসেছে। তাহলে ওইসব কি ছিল? সালাফি, ওকে কোলে নিয়ে দৌড়াচ্ছিলি কেন? এরপর জান্নাত সব কথা খুলে বলে। জান্নাতের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। লিমা ধপ করে বসে পড়ল। ওদিন সালাফি না থাকলে হয়তো আজ জান্নাত বেঁচে থাকতো না। আর আপনারা ওকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা দিয়েছেন। আপনাদের দেখে করুণা হচ্ছে। সাব্বির লিমার কাছে গিয়ে ওকে তুলে ঠাস ঠাস করে চড় মেরে আবার মাটিতে ফেলে দিয়ে বলতে লাগলো, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার বন্ধুটার বিপদে পাশে থাকতে পারি নাই। ও আমাকে ভুল বুঝছে, আর জীবনেও তুই আমার সামনেও আসবি না। আঙ্কেল মাফ করবেন, এই বিয়ে আমি করতে পারবো না। যে মেয়ে নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারে সে যে আমার সাথে করবে না তার কি গ্যারান্টি? প্লিজ বাবা, এরকম করিও না, আমি তোমার পায়ে পড়ি। না, আমি এই বিয়ে করতে হঠাৎ সাকিবের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করেই বলতে লাগলো, সালাফি কই তুই? আমার কথা বাদ দে, সময় খুব কম, রনি ভাইয়াকে ফোন দে। আচ্ছা আচ্ছা। রনি ভাইয়া, আপনার পায়ে পড়ি, এই বিয়ে ভাঙবেন না। মেয়ের বাবার অনেক ক্ষতি হয়ে যাবে, ওনার সম্মান শেষ হয়ে যাবে। আপনার পায়ে পড়ি, মেয়েটার জীবন নষ্ট করবেন না। রনি ভাইয়া কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়ে গেলেন। সাকিব, তুই আমাকে মাফ করে দিস, আর 10 মিনিট পর আমার ফ্লাইট। তোকে না জানিয়ে চলে আসছি, তোদের সবাইকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি। বেঁচে থাকলে আবার দেখা হবে। না, তুই এটা করতে পারিস। কল কেটে দিছি। সাকিব হ্যালো হ্যালো করতে করতে মাটিতে বসে পড়ল আর কাঁদতে লাগলো। কিসের ফ্লাইট? আর সালাফি কোথায় যাচ্ছে? লন্ডনে যাচ্ছে। কেন? ওখানে ও কি করবে? ওখানে ওর মেডিকেলে চান্স হয়েছে, 10 মিনিট পর ওর ফ্লাইট। ও আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে রে। এই কথা শুনে সিমিয়াপু আছে এসে বলতে লাগলো, তুই যা বলছিস সব মিথ্যে, তাই না? আমার ভাই কোথাও যাবে না, তাই না? আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, তুই মিথ্যে বলছিস। এইসব বলে কাঁদতে লাগলো। সাকিব সিমিকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। তুই এত বড় সত্যিটা লুকিয়েছিস, আর সবাই সবাই কতই না ফেইলার বলে অপমান করেছে। সালাফি বলতে নিষেধ করেছে। হঠাৎ সাকিবের ফোনে একটা SMS আসলো, বালিশের নিচে চিঠি আছে, পড়ে নিস। এরপর সাকিব কল দিতে লাগলো, কিন্তু ফোন অফ। সাকিব আর সাব্বির দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে হতাশ হয়ে বাসায় ফিরে আসলো। সিমি আপু সাকিবের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, ওই আমার ভাই কই? কোথায় আমার ভাই? তোরা আমার ভাইয়াকে কোথায় লুকিয়ে রাখছিস? আমরা অনেক খুঁজেছি কিন্তু পাই নাই, বিশ্বাস করো। তোরা কেমন বন্ধু যে আমার ভাইটাকে আটকে রাখতে পারলি না? আমি তোদের আর কিছু বলতে পারল না। অজ্ঞান হয়ে
সাকিবের বুকে পড়ে গেল। সাব্বির বালিশের নিচ থেকে চিঠিগুলো আনলো। চিঠিগুলো পড়ে কেউ কারো চোখের পানি ধরে রাখতে পারল না। চিঠিতে লেখা ছিল, প্রথমে আমার সালাম নিবেন। জানি আপনি অনেক ভালো আছেন, ভালো থাকারই কথা। আজ আপনার মেয়ের বিয়ে। এর চেয়ে বড় কথা, আজকে আপনার চোখের বিষ, যার জন্য আপনার সম্মান নষ্ট হয়েছে, সেই কুলাঙ্গারটা আর আপনার চোখের সামনে আসবে না, আর আপনার অন্ন ধ্বংস করবে না। আচ্ছা আব্বা, আপনি তো আমায় খুব ভালোবাসতেন। আমি তো আপনার চোখের মণি ছিলাম। আপনি তো আমাকে চোখে হারাতেন। আমি না খেলে আপনিও খেতেন না। আমি অসুস্থ হলে সারা রাত আমার সেবা করতেন। আমি ব্যথা পেলে আমার চেয়ে তো আপনি বেশি ব্যথা পেতেন। তাহলে কি সব মিথ্যা ছিল? আচ্ছা, আমি কি এতটা অবহেলা পাওয়ার যোগ্য ছিলাম? আমি কি এতটাই খারাপ ছিলাম? আমি তো কোনো দিন আপনার কথার বাহিরে যাই নাই। আপনার কথা মতো সব করছি। তাহলে এতটা অবহেলা পেলাম কেন? সত্যি বলছি আব্বা, তোমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করি নাই। এমন কাজ আমি করার কল্পনাও করতে পারি না। আব্বা, তুমি তো অপরের সাহায্য করা শিখাইছো। তাহলে আজ কেন আমাকে এতটা মরণ যন্ত্রণা দিলে? তাহলে কি তোমার শিক্ষা ভুল ছিল? যাই হোক, আর কথা বাড়াতে চাই না। আজ আপনার দোয়াটা অনেক প্রয়োজন ছিল। আশাও করেছিলাম, কিন্তু সবার ভাগ্যে কি সব কিছু হয়? ভালো থাকবেন। আর আমাকে এতদিন খাইয়ে পরিয়ে বড় করার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আপনার টাকাটা দিয়ে মরতে পারি। জানি পিতামাতার ঋণ কখনো শোধ করা সম্ভব না, তবুও চেষ্টা করব। আর এই যে বড় আপু, তোকে বলছি, তুই তো এমন ছিলিস না। তুই তো আমাকে খুব ভালোবাসতিস। আমি তো তোর বেস্ট ভাই ছিলাম। তুই তো বলতিস আমি নাকি তোর বেস্ট ভাই ছিলাম। তাহলে কি মিথ্যা বলছিস? আর একটা কথা বলি, তোর ভাই কোনো দিন কোনো মেয়েকে ইফটিজিং করেনি। একটা বাহিরের মেয়ের কথা শুনে আমার সাথে যে ব্যবহার করছেন, একটা রাস্তার কুকুরের সাথেও মানুষ সেই ব্যবহার করে না। আর আলহামদুলিল্লাহ, আমিও অতটা ফেইলিয়ার না। আল্লাহ তাআলা কিছু মেধা আমাকেও দিছে। আজকে থেকে তোদের উপর থেকে ভাই আর ছেলের কলঙ্কটা উঠিয়ে নিলাম। ভালো থাকিস। আমার কথা শুনে বাবা ধপ করে বসে পড়ল। আর বড় আপু যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। মাথা নিচু করে শুধু কান্না করছে। পরের চিঠি। প্রিয় লিমা, আশা করি ভালো আছো। ভালো থাকারই কথা। জানিস, তোর একটা কথার জন্য পরিবারের সবচেয়ে আদরের ছেলেটা আজ অবহেলিত। কেন করলি এমন? কি ক্ষতি করেছি তোর? অন্য মানুষকে সাহায্য করাই কি আমার সবচেয়ে বড় দোষ? তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলিস, আমার ব্যাপারে সব জানতিস। তাহলে এইটুকুতেই কেন এমন করলি? জানিস, তোর কেয়ার করা, অন্য মেয়েদের দিকে তাকাতে না দেওয়া, সময় মতো সকালে জাগিয়ে দেওয়া ইত্যাদি দেখে মনে করছিলাম তুই আমাকে ভালোবাসিস। এই কি তোর ভালোবাসার নমুনা? আজ একটা সত্যি কথা বলছি, তোকে খুব ভালোবাসতাম, নিজের চেয়েও। তাই তোর কাছে ছুটে যেতাম তোর এত অপমানের পরেও। কিন্তু আজ থেকে তোকে আমি ভালোবাসি না, সবচেয়ে ঘৃণা করি। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। এর চেয়ে যদি আমাকে একেবারে মেরে ফেলতিস তাহলেও এত কষ্ট পেতাম না রে। আমি যখন কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছি, তখন তুই অন্য কারো প্রেমে মগ্ন। আর বেশি কিছু বলতে চাই না রে। তোকে অভিশাপ দিব না। সাব্বির খুব ভালো ছেলে, ওকে ভালো রাখিস। আর ভালোবাসার মানুষকে একটু বিশ্বাস করতে শিখিস। ভালো থাকিস সবাই। চিঠি পড়তে পড়তে সাব্বিরের দু চোখ বেয়ে পানি পড়ছে। ও যেটা ভাবছিল ওইটাই সঠিক হলো। আর একটা চিঠি বাকি আছে, ওইটাও হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় মা, সবাই ভালো থাকলেও জানি তুমি ভালো নেই। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, এমনকি তোমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে পিছুপা হয়নি। মা, ও মা গো, তুমি আমাকে মাফ করে দিও। সত্যি বলছি মা, তোমার ছেলে অতটাও খারাপ না মা। জানি কেউ বিশ্বাস না করলেও তুমি করবে। আজ খুব ইচ্ছে করছিল তোমার কোলে মাথা রেখে ঘুমাতে, এর জন্যেও তোমাকে কথা শুনতে হলো। শেষবারের মতো ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু পারলাম না মা। আমাকে মাফ করে দিও। তোমাকে বলে আসতে পারলাম না মা। আর একটা কথা, সাকিব খুব ভালো ছেলে, আর সিমি আপু আর সাকিব দুজন দুজনকে খুব ভালোবাসে। ওদেরকে মেনে নিও।
আর শেষবারের মতো একটা কথা বলছি, নিজের খেয়াল রেখো। বেঁচে থাকলে ইনশাআল্লাহ একদিন তোমার এই চরিত্রহীন কুলাঙ্গার ছেলে ফিরবে। ভালো থেকো সবাই। সবাই কান্নায় ভেঙে পড়েছে। বিয়েবাড়ি যেন কান্নাপুরিতে পরিণত হয়েছে। সবচেয়ে সিমি আপু সাকিবের বুকে মাথা রেখে খুব কান্না করছে। হঠাৎ মা কান্না থামিয়ে বলতে লাগলো, সাকিব আমার একটা কথা রাখবে বাবা? বলেন আন্টি, নিজের ছেলে মনে করে বলতে পারেন, বলেন। তুমি আমাকে আর সিমিকে তোমার বাসায় নিয়ে যাবে? আমার সালাফি আসলে সব খরচ দিয়ে দিবে। আমি জানি আমার ছেলে একদিন ফিরে আসবে, আর খুব তাড়াতাড়ি। এসব আপনি কি বলছেন আন্টি? আমি কি আপনার নিজের ছেলে না? আর যতদিন ইচ্ছে আপনি থাকবেন। আজ থেকে আমি আপনার আরেক সন্তান। পারবেন তো আমাকে ছেলে হিসেবে মেনে নিতে? কি বলছো এসব? তুমি তুমি কোথাও যাবে না। আপনার কাছে কি আমি অনুমতি চাইছি? এতদিন কিছুই বলি নাই, আজ বলবো। আপনি আমাকে আর তুমি করে ডাকবেন না। আপনার মুখটাও দেখতে আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা, নিজে জন্ম দেওয়া ছেলের সাথে কি কেউ এরকম করতে পারে? ও আর একটা কথা, আপনি তো বলেই দিয়েছেন যে আমার ছেলে আপনার জন্ম দেওয়া কিনা তা নিয়ে আপনার সন্দেহ হয়। ছি, এমন একটা মানুষের সাথে এতদিন সংসার করছি যে কিনা আমার চরিত্রে কলঙ্কের দাগ দিতেও দুবার ভাবে না। আজ থেকে আপনি আমার কাছে মৃত। যতদিন আমার ছেলে ফিরবে না ততদিন আপনি আমার কাছে মৃত হয়ে থাকবেন। মা, এরকম করো না। তুমি তো জানো আপা তোমাকে কত ভালোবাসে। আর কাল আমার বিয়ে, তুমি কি তোমার মেয়েকে শেষ বিদায় দিবে না? হাসালি তুই, কত ভালোবাসে সেটা তো দেখতেই পারলাম। আর তুই কি বললি আমি তোর মা? দুপুরে কি বলেছিস মনে আছে? আমি তোর মা, তা নিয়ে তোর সন্দেহ হয়। একজন মায়ের কাছে এটা কত কষ্টের কথা জানিস? আজ থেকে আমার একটা ছেলে, একটা মেয়ে। সাকিব, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা। সব আমার দোষ। আজ আমার জন্য এসব হচ্ছে। তোমরা আমাকে মাফ করে দাও। খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম, তাই ওর পাশে কোনো মেয়েকে দেখতে পারি নাই। এই বলে লিমা কাঁদতে লাগলো। সাকিব চলো। হঠাৎ সাকিবের ফোন বেজে উঠল। সাকিবের ফোনে ওই পাশ থেকে ফোন দিয়ে এয়ারপোর্ট থেকে একজন বলল, আপনি কি সাকিব বলছেন? আমি সাকিব বলছি। আপনি কে? আমি এয়ারপোর্ট থেকে বলছি। সালাফি ইসলামের আপনি কি হন? আমি ওর ভাই হই। কেন? আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে 8টা 15 মিনিটে ছেড়ে যাওয়া ফ্লাইটটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে গেছে। কেউ বেঁচে নেই। আপনারা এসে লাশ চিহ্নিত করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। সাকিবের হাত থেকে ফোন পড়ে যায়। সাকিব ধপাস করে মাটিতে বসে পড়ে আর কাঁদতে থাকে। সাকিবের কান্না দেখে মা জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? সাকিবের মুখ দিয়ে কোনো কথাই বাহির হচ্ছিল না। এবার সিমি সাকিবের কাছে বসে প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বলো। যে ফ্লাইটে সালাফি যাচ্ছিল ওই ফ্লাইট অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছে এসব? একজনও নাকি বেঁচে নেই। আমাদের তাড়াতাড়ি সেখানে লাশ চিহ্নিত করার জন্য যেতে বলল। মা, এটা হতে পারে না। আমার ভাই আমাকে ছেড়ে যেতে পারে না। তুমি মজা করছো তাই না? তুমি আমাকে মিথ্যা বলছো তো? না, আমি মিথ্যা বলছি না। না, তুমি মিথ্যে বলছো। আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার ভাইকে তুমি এনে দাও। কেমন বন্ধু তুমি? নিজের বন্ধুকে আগলে রাখতে পারো না? আমার ভাইটার সাথে শেষবার আমি কথা বলতে পারিনি। ভাই, এই ভাই, কই তুই? দেখ, তোর আপু তোকে ডাকছে। হাই না ফিরে। তুই তো জানিস তোর বোন তোকে ছাড়া থাকতে পারে না। এই ভাই। সিমি আপু আর কিছু বলতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। সাকিব ধরে মেঝেতে বসে সিমি আপুর জ্ঞান ফিরানোর চেষ্টা করছে। জান্নাত কাঁদছে আর রনি ভাইকে বলছে, এইসব আমার জন্য হয়েছে, তাই না ভাইয়া? আমাকে সেদিন যদি ভাইয়াটা সাহায্য না করতেন তাহলে আজ তার এই অবস্থা হতো না। মা যেন বাকশক্তিহীন হয়ে গেছে, শুধু নির্বাকের মতো তাকিয়ে আছে। এসব আমার জন্য হয়েছে। আমি এই সব কিছুর জন্য দায়ী। না, সালাফের কিচ্ছু হয়নি। ও আমাদের ছেড়ে কোথাও যাবে না। ও এতটা স্বার্থপর হতে পারে না। ওর কাছে মাফ চাওয়ার অধিকারটুকুও কেড়ে নিতে পারে না। আমি ওকে খুঁজতে যাব। না, আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। আমি আমার ছেলেকে খুঁজতে যাব। হঠাৎ মা উঠে দাঁড়িয়ে আব্বার কাছে যায়, গিয়ে ঠাস ঠাস করে চর মেরে বলে, খবরদার ওই নোংরা মুখে আমার ছেলের নাম নেবেন না। সালাফি শুধু আমার ছেলে, আর কারো না।
আমার ছেলেকে আমি খুঁজতে যাব, আর কেউ না। সাকিব বাবা, আমাকে নিয়ে চলো না প্লিজ। চলেন আন্টি, আমি নিয়ে যাচ্ছি। না থাক, তোমার কষ্ট করতে হবে না বাবা। আজকে আমার ছেলের খারাপ অবস্থা দেখে সবার করুণা হচ্ছে, তাই না? চাই না কারো করুণা। আমার ছেলে যখন কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছিল, তখন তোমরা মজা নিয়েছিলে। আমার ছেলেটাকে কষ্ট দিতে প্রেমের অভিনয় করেছিলে। আজ কারো সাহায্য লাগবে না। প্লিজ আন্টি, এভাবে বলবেন না। সালাফিকে আমি কখনো কষ্ট দিতে চাইনি। শুধু একজন ছলনাময়ীর কথাই ভুল বুঝছিলাম, কিন্তু আমি তাকে নিজের ভাই মনে করি। প্লিজ আন্টি, আমাকে মাফ করে দেন। এই বলে সাব্বির মায়ের পা ধরে কাঁদতে লাগলো। অবশেষে সাব্বির, সিমি, সাকিব, রনি ভাইয়া, জান্নাত মা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আব্বা, বড় আপু আর লিমা ঠায় দাঁড়িয়ে থাকলো। লিমা আসার সময় সাব্বির আর মায়ের পা ধরে কান্না করছিল, কিন্তু কোনো লাভ হয়নি, কেউ সাথে নেয়নি। এয়ারপোর্টে পৌঁছাতে দেরি হয়ে গেছে, সবার ডিএনএ নমুনা নেওয়া শেষ। এই কথা শুনে সবাই আরও কান্নায় ভেঙে পড়ল। মা, আমার ভাইটাকে কি শেষবারের মতো একটু দেখতেও পারবো না? ভাইয়া, ভাইয়া, তুই ফিরে আয় প্লিজ। কেউ তোকে আর কিচ্ছু বলবে না। আমি, মা আর তুই অনেক দূরে থাকবো, কেউ যাতে তোকে কষ্ট দিতে না পারে। প্লিজ একটা বার ফিরে আয়। এই সিমি, তুই কান্না করছিস কেন? দেখ আমি কি কান্না করছি? আমি তো ওর মা, আমি জানি ওর কিচ্ছু হয়নি। আমার সন্তান ও, আমি ওকে গর্ভে ধারণ করেছি। আমি ওর সব কিছু বুঝতে পারি। ও আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। সিমি আপু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর সাকিব, সাব্বির শুধু ছুটাছুটি করছে। এয়ারপোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে সকালে সবার লাশ আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হবে। সবার কান্নাতে রাতটা পার হয়ে যায়। ভোর থেকে সবার লাশ আত্মীয় স্বজনের হাতে তুলে দিতে শুরু করে। লাশ দিতে দিতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিকেলে একজন পুলিশ সাকিবের নাম ধরে ডাকলে সাব্বির, সাকিব আর রনি ভাইয়া এগিয়ে যায়। এরপর তাদেরকে নিয়ে ভিতরে যাওয়া হয়। এরপর একটা লাশ দেখিয়ে বলে, দেখুন, সবার ডিএনএ নমুনা অনুযায়ী সব লাশ আত্মীয় স্বজনের হাতে হস্তান্তর করা হয়েছে। এখন বাকি শুধু এই লাশটা। আর কোনো আত্মীয় স্বজন নেই, শুধু আপনারা ছাড়া। তাই বলছি, এই লাশটা আপনাদের। লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। লাশটা পুরাই পুড়ে গেছে, সাদা কাপড়ে ঢাকানো, উচ্চতা আমার মতোই সেম। লাশের উপরে হাত দিয়ে সাব্বির আর সাকিব কান্নায় ভেঙে পড়ল। রনি ভাইয়া ওদেরকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু ওরা কেঁদেই চলেছে। অনেক বোঝানোর পর লাশকে নিয়ে সাব্বির, সাকিব, রনি ভাইয়া বেরিয়ে আসলো। লাশ দেখে সিমি আর জান্নাত দৌড়ে এসে লাশের উপরে পড়ে কাঁদতে লাগলো। ভাই, এই ভাই, কথা বল। কথা বলবি না আমার সাথে? তুই না বলতিস তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? এই ভাই, কথা বল না। তুই কি আমার ওপর রাগ করে আছিস? আমি কি ভুল করছি? এই ভাই, কথা বল না। তুই আমাকে বকা দে, তবুও ছেড়ে যাস না। তোকে ছাড়া আমি কেমনে থাকবো বল? এই ভাই, প্লিজ কথা বল। এই আমি কান ধরছি, আমার ওপরে রাগ করে থাকিস না প্লিজ। ভাই, তুই না বলতিস আমাকে সবসময় আগলে রাখবি? এখন কে আমাকে আগলে রাখবে বল? আমি তোকে আগলে রাখতে পারলাম না। এইসব বলে সিমি আপু কাঁদতে লাগলো। সবাই কাঁদছে, শুধু মা বাদে। মা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, মা কিছুই বলছে না। অবশেষে আমাকে সাকিবের বাসায় নিয়ে আসা হলো, গোসল করানো হলো। আমার গোসল দিল সাকিব। আমি প্রায়ই ওকে বলতাম আমি ওর আগে মরলে যেন ও আমাকে গোসল করায়। আব্বা, লিমা, বড় আপু এরাও এসেছে আমাকে শেষবারের মতো দেখার জন্য। মা এসে একটা রুমে সিটকানি দিয়ে রুমের ভিতর তসবি পড়ছে আর আমার জন্য দোয়া করছে। লিমা অনেকবার আমার লাশটাকে দেখতে চেয়েছে, কিন্তু সাকিব দেখতে দেয়নি। অবশেষে লাশের খাটিয়া সবার ঘাড়ে উঠাতে গেলে সিমি আপু চিৎকার দিয়ে বলতে থাকে, তোমরা আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড় আমার ভাইকে। আমার ভাইয়ের কিচ্ছু হয়নি। আমার ভাই আমার উপরে রাগ করেছে, তাই কথা বলছে না। রাগ কমে গেলে কথা বলবে। তোমরা আমার ভাইকে কোথাও নিয়ে যাবে না। সবাই সিমি আপুকে শক্ত করে ধরে রেখেছে। অবশেষে লাশটাকে কবরস্থ করা হয়। আব্বা কবরে মাটি দিতে আসলে সাকিব বাধা দেয়। আব্বা অনেক অনুরোধ করে, কিন্তু সাকিব কোনো কথা শুনেনি। কবর দেওয়া শেষে সাকিব আর সাব্বির
কবর উপরে শুয়ে কাঁদতে থাকে। তুই না বলতিস আমরা যেখানে যাব 4 জন একসাথে যাব, বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে? তাহলে আজ কেন এরকম করলি? আমাদের ছেড়ে কেন চলে গেলি? ফিরে আয় না প্লিজ। আমরা তোকে ছাড়া যে ভীষণ শূন্য, কে আর আমাদের হাসি ঠাট্টায় মাতিয়ে রাখবে? প্লিজ একবার ফিরে আয় দোস্ত। এই বলে সাকিব আর সাব্বির কাঁদতে লাগলো। অনেকে অনেক সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু ওরা কবরের পাশ থেকে উঠছে না। এরপর ওদেরকে ধরে জোর করে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আসতেই সিমি সাকিবের কলার ধরে বলতে লাগলো, ওই আমার ভাই কই? আমার ভাইকে কোথায় রেখে আসছিস? জানিস না আমার ভাই অন্ধকারে ভয় পায়? যা আমার ভাইয়াকে নিয়ে আয়, প্লিজ নিয়ে আয় না প্লিজ। সবাই কান্নায় ভেঙে পড়ল। এভাবে 2 দিন চলে গেল। সাব্বির আর সাকিব প্রতি রাতে কবরের পাশে শুয়ে থাকে। সিমি আপু কিছু খায়নি। হঠাৎ মা খাবার নিয়ে সিমি রুমে প্রবেশ করে। সিমিকে বলে, তুই খাচ্ছিস না কেন? তুই আর কাঁদবি না। তুই জানিস না তোর ভাই তোকে ছেড়ে কোথাও যেতে পারে না? তুই কি তোর ভাইকে বিশ্বাস করিস না? তোর ভাইয়ের কিছু হয়নি। আমার বাবু আমার কোলে ফিরে আসবে। আয় দেখি আমি তোদের খাইয়ে দেই। তোর ভাই আসলে অনেক বকে দিবে কিন্তু। মায়ের কথা শুনে সাকিব, সাব্বির আর সিমি আপু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর মা ওদেরকে খাইয়ে দেয়। অন্যদিকে লিমার অবস্থা খুব খারাপ। সবসময় আমার জন্য কান্না করে, খাওয়া দাওয়া করে না, রুম থেকেও আর বাহির হয় না। সাকিব রনি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে বড় আপুকে বিয়ে করার জন্য। আমার শেষ ইচ্ছার কথা শুনে রনি ভাইয়া রাজি হয়ে যায়। অবশেষে ওদের বিয়ে হয়। সাকিব আর সিমিরও বিয়ে হয়েছে। সাব্বির আর জান্নাতের সম্পর্ক হয়। তারাও অনেক সুখে আছে এখন। কিন্তু রাত হলে সাকিব ভুলে না কবরের পাশে আসতে। আব্বা এখন পুরাই একা হয়ে গেছে। সাকিব আর সাব্বির মাঝে মাঝে লিমাকে দেখতে যায়। লিমা এখন মানসিক রোগীর মতো আচরণ করে। রনি ভাই বড় আপুকে দেখতেই পারতো না, কিন্তু আস্তে আস্তে ওদের সম্পর্ক স্বাভাবিক হয়। এভাবে 4 বছর চলে যায়। 4 বছর পর লিমার মাথায় ব্রেন ক্যান্সার ধরা পড়ে। লন্ডন থেকে একজন স্পেশাল ডাক্তার আসার কথা। ডাক্তার বলে দিয়েছে আজকের অপারেশনে রোগীর বাঁচার সম্ভাবনা 2%। তাই মানবতার খাতিরে মা, সিমি আপু, সাকিব, সাব্বির সবাই এসেছে। সাকিব দেখতে পেল একজন ডাক্তার এবং তার সাথে একজন মহিলা ডাক্তার হেঁটে আসছে। ডাক্তার দুজন ওটিতে ঢুকে পড়ল। দীর্ঘ 2 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে বলল, অপারেশন সাকসেসফুল। জি আলহামদুলিল্লাহ। এই অপারেশনটা আমাদের কাছে খুব ক্রিটিক্যাল ছিল। আমাদের দেশের ডাক্তার দ্বারা কখনোই সম্ভব হতো না। শুধু এই ডাক্তার দম্পতির জন্য আজ নীলায় বেঁচে গেল। আর একটা সুখবর আছে। কি সুখবর ডাক্তার? যেখানে অপারেশন করতে 2-3 লাখ টাকা, সেখানে ডাক্তার নিজেই কোনো টাকা নিতে চাননি। আপনাদের কপাল খুব ভালো। আচ্ছা ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম বাবু। বাবু নাম শুনে মা চমকে গেল। আচ্ছা আমরা কি তার সাথে কথা বলতে পারি? না এখন না, ডাক্তার এখন খুব ক্লান্ত, উনি এখন রেস্ট নেবেন। আচ্ছা আমরা কি এখন রোগীর সাথে দেখা করতে পারি? না এখন না, আগে বেডে দেই তারপর। আচ্ছা ধন্যবাদ ডাক্তার। এরই মধ্যে পুরুষ ডাক্তার হনহন করে চলে গেল। সাকিব এগিয়ে আসলো, কিন্তু নাগাল পেল না। কিছুক্ষণ পর মহিলা ডাক্তার বের হয়ে চলে যেতে লাগলো। আবার ফিরে এলো। এসে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। বসে মাকে সালাম দিল। দিয়ে বলতে লাগলো, কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে? আর আমাকে মা ডাকছেন কেন? আপনি হয়তো ভুল করেছেন। আমি লামিয়া, আর আমি ভুল করছি না মা। আমি কি আপনাকে মা ডাকতে পারি না? আর আমাকে আপনি করে ডাকবেন না প্লিজ, তুই করে ডাকবেন। মনে করবেন আমিও আপনার আরেক মেয়ে। সে না হয় ঠিক আছে, তোমাকে তো আমি আগে দেখিনি। না, তুমি আমাকে দেখেছ? তুমি কে বলো তো? আমি আপনাকে দেখছি, অনেকবার দেখছি। আর ওই যে ছেলেটা গেল, আমি তার হবু বউ। আমাকে দেখেছো কিভাবে? আর ওই ছেলেটাকে? দেখছি। আর ওই ছেলেটাই হলো বাবু, আমার হবু বর। আমি তোমাকে কখনো দেখি নাই। তোমার মুখের মাস্কটা খুলবে কি? না মা, আমি পারবো না। আগে আমার হবু স্বামীর অনুমতি নিতে হবে। আর আপনি সিমি আপু তো? কিন্তু আমাকে চিনবেন কিভাবে? বড় আপুকে চিনতে কি সমস্যা হয়? আর ছোট বোনকে কি আপনি করে বলে? সরি,
আসলে তোমাকে চিনতে পারি নাই তো, তাই বললাম। আচ্ছা, তুমি আমাদের কিভাবে চিনলে? একজন আপনাদের ব্যাপারে খুব সুন্দর করে বলছে, এত সুন্দর করে বলছে যে না চিনে উপায় নেই। এটা সাকিব ভাই, তাই না? আপনি আমাকেও চেনেন? না চিনে উপায় কি বলেন? দিনে কমপক্ষে 1000 বার আপনার কথাটা যে শুনি, আর আপনিও আমাকে আপনি করে বলছেন। কথাই বলবো না কারোর সাথে। আচ্ছা সরি। আচ্ছা, আমার কথা কিভাবে শুনো বলো তো? কে আমার কথা বলে? বলে একজন। আচ্ছা, আপনি সাব্বির ভাইয়া, তাই তো? সে কি আমার কথাও বলে তোমাকে? বলে তো। সে মানুষটা কে? সময় হলে বুঝতে পারবেন। আর মা, আমি কাল কিন্তু আপনাদের বাসায় যাব, মনে কিছু করবেন না তো? মনে কিছু কেন করব? দেখো দেখি মেয়ে কি বলে। এটা তো আমার সৌভাগ্য যে লন্ডনের সেরা ডাক্তার আমার বাসায় আসবে। আপনাদের বাসার ঠিকানাটা দেন তো মা। সাকিব তার বাড়ির ঠিকানা দিয়ে দিল। সিমি আপু মাকে বলল, মেয়েটা খুব মিষ্টি, তাই না মা? আজ আমার ভাইটা বেঁচে থাকলে তারও এরকম একটা বউ আসতো, তাই না? এসব কথা আর বলবি না। আমার ছেলে বেঁচে আছে আর আমার আশেপাশেই আছে। আমি মা, আমি আমার সন্তানের অস্তিত্ব বুঝতে পারি। আমার ছেলে খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরবে। তাই যেন হয় মা। আচ্ছা চলো আমরা সবাই যাই, সালাফি আজ একাই আছে। আচ্ছা আচ্ছা চলো আমরা সবাই যাই, সালাফি আজ একাই আছে। আমার ভাইটাকে হয়তো ভয় লাগছে, তাড়াতাড়ি চলো। সাকিবের কথা শুনে সিমির চোখ দিয়ে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। এদিকে আড়াল থেকে একজন সব কিছু দেখছে আর চোখের পানি ফেলছে। আজ কতদিন পর সে তার আপনজনদের দেখছে। তার বুকের ভেতর যেন উলট পালট হয়ে যাচ্ছে। সে আর কেউ না, আমাদের গল্পের নায়ক সালাফি। লামিয়া একটু দূরে যেতেই আমি ওর হাত ধরে একটা রুমে নিয়ে গেলাম। গিয়ে দরজা আটকে দিলাম। লামিয়াকে অগ্নি দৃষ্টিতে জিজ্ঞেস করলাম, এত পাকনামি করার কি ছিল? যদি ধরা পড়ে যেতে? আমি কি তোমাকে বলেছি কারোর সাথে কথা বলতে? আমার অনুমতি ছাড়া কথা বলতে গেলে কেন? লামিয়া মাথা নিচু করে বলল, সরি, আমাকে মাফ করে দাও। তুমি তো জানো এই পৃথিবীতে তুমি আর আব্বু ছাড়া আমার জীবনে কেউ নেই। মায়ের আদর, ভাই বোনের ভালোবাসা পাই নাই, তাই তোমার মা আর বোনকে দেখে লোভ সামলাতে পারি নাই। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর তোমার কথার বাইরে যাব না। এই বলে লামিয়া কাঁদতে লাগলো। আমি ওর কাছে গিয়ে জড়িয়ে নিলাম বুকে। আমাকে মাফ করে দাও পাগলি, আমি বুঝতে পারি নাই। তুমি আমাকে বকা দাও, তবুও কেঁদো না। লামিয়া কেঁদেই চলেছে। আর কোনো উপায় না পেয়ে ওর থুতনিতে হাত দিয়ে ওর মুখটা একটু উপরে তুলে বললাম, আমার রাজকন্যার আম্মুটা কি খুব রাগ করেছে? রাজকন্যার আব্বু তো সরি বলেছে, তাকে কি ক্ষমা করা যায় না? এই দেখেন, সে কান ধরেছে। এই কথা শুনে লামিয়া ফিক করে হেসে আমার বুকে মুখ লুকালো। এরপর বলল, আমি কালকে মায়ের কাছে যেতে চাইছি, রাজকুমারের বাবা কি অনুমতি দিবে? যথা আজ্ঞা মহারানী। দুজনেই হেসে উঠলাম। পরের দিন সিমি আপু আর মা লামিয়াকে নিয়ে কথা বলছে। সেই সময় লামিয়া হাজির। বাসায় কেউ নেই, তাই হিজাব খুলল। লামিয়াকে দেখে সিমি আপু আর মা তো অবাক। এত সুন্দর কেউ হয়? মা আর সিমি আপু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের নীরবতা ভেঙে লামিয়া বলে, মা, আমি আজকে গাজরের হালুয়া আর পায়েস খাবো, খাওয়াবেন তো? লামিয়ার কথা শুনে মা চমকে উঠল, কারণ এগুলো আমার প্রিয় খাবার। মা পায়েস আর গাজরের হালুয়া রাঁধল। লামিয়া খেয়ে আমার জন্য কিছু প্যাক করে নিল আমার জন্য। বাসা থেকে বাহির হওয়ার সময় দেখল একটা কবর। এটা কার কবর? আমার ভাইয়ের। আমার স্বামী প্রতিদিন এই কবরের পাশে থাকে তো, তাই এত পরিষ্কার। জিন্দা মানুষেরও কবর হয়? কি বললে? কিছু না। আচ্ছা আপু থাকেন, আসি আজকে। অন্যদিকে সাকিব আজ লিমাকে দেখতে গেছে। আমি লিমাকে চেক করে কেবিন থেকে তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম। সাকিবও ঢুকছিল। দুজনে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে আমার মুখ থেকে মাস্ক খুলে পড়ে গেল।